হচ্ছে আর বাংলা, অর্থাৎ রিপাবলিক বাংলা। তো সেই রিপাবলিক বাংলার একজন সাংবাদিক, নাম হচ্ছে সন্তু পান। সেই সন্তু পান তিনি কি করলেন, তিনি মথুরাপুর কেন্দ্র থেকে অমিত শাহর হাত থেকে বিজেপির কি করলেন, বিজেপি জয়েন হলেন, পতাকা ধরলেন। আর সেই পতাকাকে ধরার কেন্দ্র করে এখন পশ্চিমবাংলার রাজনীতিতে সরগরম এবং প্রচণ্ড পরিমাণের ভাইরাল হলেন। কীভাবে? ট্রলের শিকার হলেন। আগে এই সন্তু পান তিনি যে অমিত শাহর কাছ থেকে তিনি পতাকা ধরলেন, মথুরাপুর কেন্দ্র থেকে। তাহলে তিনি এতদিন সাংবাদিকতা করে কি তার ফায়দাটা হলো দর্শক? হ্যাঁ, সাংবাদিকের একটা আলাদা পাঠ, ভোট যে যার ব্যক্তিগত ব্যাপার হলো, সাংবাদিকতাটা একটা পেশা বলুন, একটা স্বাধীনতা সংগ্রামীদের তারা একটা সংবিধান রক্ষার কাজ করে বলুন, যাই করুন না কেন, ভোট যা যার ব্যক্তিগত পার্টি, পছন্দের পার্টি থাকতে পারে, সে সেটা করতেই পারে। কিন্তু এখানটায় সরাসরি একজন সাংবাদিক তিনি বিজেপির পতাকা ধরেছেন, আর সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। তাহলে এতদিন করা শাসকের বিরুদ্ধে তিনি যে নিউজগুলো করতেন, আদৌ কি সেটা সাংবাদিকতা ছিল, না সেটা হচ্ছে বিজেপির মুখপাত্র হিসেবে তিনি কাজ করতেন? এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। দর্শক, আপনারা একটু মনস্থ দিয়ে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। অবশ্যই আপনাদের সামনে ভালো কিছু নিউজ আমি উপস্থাপনা করতে যাচ্ছি। তার বেশি বকবো না। যদি ভালো লেগে থাকে তাহলে নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, আর আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। তো চলুন দর্শক, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জানাই সাধুবাদ। তো চলুন দর্শক, আগে আমরা এই ভিডিওটা দেখে আসি। একটা চমক আছে, বিশেষ করে মিডিয়া বন্ধুদের কাছে। মাননীয় অমিত শাহজির সামনে যে সাংবাদিক চোখে চোখ রেখে কথা বলে, যিনি মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলেন, যিনি তার ভাইপো অভিষেক ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলেন, সেই সন্তু পান আজ আমাদের দলে যোগদান করছেন। আপনারা জানেন সন্তু পানকে আহ্বান করব এসে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে পতাকা, সামনে ডক্টর সুকান্ত মজুমদার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তার হাত থেকে পতাকা গ্রহণ করলেন। ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল হলেন আজ থেকে সন্তু পান। আগামী লড়াই দাঁড়িয়ে থাকবে। যে লড়াই আপনি করেছেন সেই লড়াই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে একমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই। এই পরিবারে সামিল হয়ে সেই লড়াইয়ে জারি থাকা সম্ভব। ধন্যবাদ জানাই সকলকে। আমি অনুরোধ করছি সন্তু। হলোটা কি, হচ্ছেটা কি তো করে সন্তু পান, কিন্তু আজকে হলোটা কি? হঠাৎ করে বিজেপিতে জয়েন। দর্শক, আমি আজকে এই ভিডিও দেখে ফোন করেছিলাম সন্তু পানকে। সন্তু পান যেহেতু আরামবাগ টিভিতে কাজ করতো, আমি ওকে মিডিয়া জগতে আনি, মানে পড়াশোনা করতো এই সব নিয়ে, কিন্তু আমি প্রথম আরামবাগ টিভিতে ওকে সুযোগ দিই। মানে আমারই চয়েস ছিল। তো তারপরে আস্তে আস্তে কলকাতামুখী হয় এবং কলকাতার মিডিয়াতে কাজ করার ক্ষেত্রেও আমার একটা ভূমিকা ছিল, সেটা ও স্বীকারও করে। আস্তে আস্তে নিজেকে মেলে ধরেছে। আমি হয়তো সুযোগটা করে দিয়েছিলাম, কিন্তু নিজেকে মেলে ধরেছে কিন্তু সন্তু পান। ফলে একটা পরিচিত মুখ হয়ে উঠেছে এবং চোখে চোখ রেখে সত্যিই কথা বলে সন্তু পান। আপনারা দেখেছেন কলকাতায় আর বাংলাতে কাজ করে এবং এখন তো করতেও বলবো, কারণ বিজেপিতে জয়েন করে গেছে, হয়তো ছেড়েও দিয়েছে। তো আমি কী কথা হয়েছে আমি এক্ষুনি আপনাদেরকে শোনাবো। তার আগে কতগুলো কথা বলে দিই যে নিজেকে ও মেলে ধরেছে, একটা জায়গা তৈরি করেছে, কিন্তু করতে গিয়ে অনেক সমস্যাতেও পড়তে হয়েছে। জেলবন্দি হওয়া, মানে অ্যারেস্ট হওয়া, তারপরে কেস খাওয়া। কদিন আগে আর একটা কেস খেলো, ওই যে যেদিন আইপ্যাকের এতে রেড হচ্ছিল, তো মুখ্যমন্ত্রীকে সন্তু পান যেভাবে প্রশ্ন করে থাকে আর কি, সাহসী প্রশ্ন করেছিল, তাতে মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট হয়েছিলেন। তো তারপর তো কেস এসে যায় ওর নামে। মানে কেসটা আবার কেমন, যেটা আমি পরে শুনলাম যে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিল সন্তু, তাতে অস্বস্তি ফিল করেছিলেন মুখ্যমন্ত্রী, ছিটকে চলে গেছিলেন। কিন্তু কেসটা দেওয়া হয়েছে সন্তু পান নাকি ওই দিনে কোনো এক মহিলার শ্লীলতাহানি করেছে।
আরে কেস যদি দেওয়ার থাকে ডিরেক্টলি মুখ্যমন্ত্রীর নাম করে দিন না কেসটা, মুখ্যমন্ত্রীকে বলুন না অভিযোগটা করতে, ওটা পারলেন না অন্য একটা মহিলাকে হেনস্থা এই কি অ্যাসল্ট করা হয়েছে বলে কেসটা ঠুকে দিলেন, এবার কেস এই মহিলা খুঁজতে হবে। এইভাবেই তো দেয়, তো আমার নামে তো জানেন না কত রকম কেস দেওয়া হয়েছিল, আমার নামে তো অ্যাটেম্প টু রেপ কেস দেওয়া হয়েছিল, যখন কেসটা উঠলো বিচারে তখন সেই মহিলাকে যখন হাজির করা হলো সেই মহিলা বললেন আমাকে চেনেনি না। তো এই হচ্ছে ব্যাপার, এটা তো হচ্ছে সিস্টেম। তো এরকম কেস টেস খাচ্ছিল, তো তারপরে হঠাৎ করে আজকে এই তো দেখছি যে পলিটিক্যাল প্ল্যাটফর্মে যুক্ত হলো সন্তু পান। তো আমার সঙ্গে কি কথা হয়েছে দর্শক কিছুক্ষণ আগে একটু শোনাই, খুবই ব্যস্ত আজকে আছে বুঝতে পারছেন, প্রথম জয়েন, তারপর অনেকে কথা বলতে চাইছেন তার সঙ্গে, তো পরে নিশ্চয়ই আমার সঙ্গে আরও ডিটেলস কথা হবে ডিরেক্টলি। তো ফোনে আজকে আমার সঙ্গে যেটুকু কথা হয়েছে দর্শক একটু শোনাই, এই জয়েনের পরে কি বলল সন্তু পান। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সন্তু পান। সন্তু, যেটা দেখলাম আজকে হঠাৎ করেই আমিও চমকে উঠলাম কার্যত, অমিত শাহের হাত ধরে তুমি বিজেপিতে জয়েন করে গেলে, হঠাৎ করে এই সিদ্ধান্তটা কেন নিলে? একটাই কারণ, আমি সাংবাদিক হিসাবেই বাংলার মানুষের কণ্ঠস্বর হিসাবে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তার বদলে আমাকে অনেক কিছু চুকোতে হয়েছে। কিরকম? আমাকে ফলস কেসে সন্দেশখালিতে অ্যারেস্ট করেছে, আমি 4 দিন জেল খেটে ফিরেছি, আমি আবার সবকিছু ভুলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছি বাংলার যুব সমাজের জন্য, বাংলার সংস্কৃতির জন্য, বাংলার কয়লা চুরি হয়ে সেই টাকা ব্যবহার হচ্ছে কিনা, ফাইল চুরি হচ্ছে কিনা। তার জন্য আমাকে অনেক এফআইআর এবং পুলিশি হেনস্থার মধ্যে পড়তে হয়েছে। আমি 4 ঘন্টা 5 ঘন্টা করে বিভিন্ন থানাতে গিয়ে হাজিরা দিয়েছি, এটা কারণ মানে উপলক্ষ। কিন্তু তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সাংবাদিক হিসেবে কাজই করতে পারছি না, কারণ এই ঘটনার পর আমি হচ্ছেটা কি, আমি যে আমার অনুষ্ঠানটা করতাম 5টায়, সে হচ্ছেটা কি পাবলিক প্লেসে করতে পারছিলাম না, প্রতিদিন আমাকে বিরক্ত করা হতো, আমার উপর অ্যাটাক হতো। সেই কারণে বাংলার মানুষের জন্য, হিন্দু ভাই বোনেদের জন্য আমি ভাবলাম আমাকে সাংবাদিক হিসেবে এনারা থাকতে দেবেন না, তো লড়াই তো করতে হবে, লড়াইয়ের একটা অপশন, লড়াইয়ের একটা ভালো পথ, এটাই আমি তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি এবং খুব তাড়াতাড়ি নিয়েছি। মাত্র 2 ঘন্টার মধ্যে আমাকে 2 ঘন্টা আগে ফোন করা হয় যে আপনার ভাবছি, আপনি কি ভাবছেন? বললাম ঠিক আছে, আমি আমার বাবা মার সঙ্গে আলোচনা করি, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করি। আমি কিন্তু ঝান্ডা ধরে কোনোদিন পলিটিক্স করব বলে বড় হইনি শফিকুল দা। আপনি আমাকে দেখেছেন, আপনি আমাকে বুঝেছেন। আমার মতো একটা ছেলে কামারপুকুর থেকে কলকাতার জার্নিটা সহজ ছিল না। আমি পড়াশোনা করার পরেও রাজ্য সরকারের কোনো সরকারি চাকরির জন্য পরিস্থিতি এ রাজ্যে নেই, তাই সরকারি চাকরি পাইনি। বেসরকারি কোম্পানিতে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করেছি, তখনও পদে পদে বাধা দিয়েছে। হবু শিক্ষকদের জন্য প্রশ্ন করেছি, তার জন্য কেস দিয়েছে। আর কত কেস খাবো? একটা সাধারণ ছেলে, গ্রামের ছেলে, যার বাবা এখনো চাষবাস করে, আমি কৃষক পরিবারের সন্তান, আমিও ছুটি নিয়ে মাঝে মাঝে হচ্ছে খেতে গিয়ে কাজ করি। সেই পরিবারটাকে এত অ্যাটাক সহ্য কেন করতে হবে শফিকুল দা? আপনি নিজে বলুন। আমার বাবাকে অপমান করা হচ্ছে, তৃণমূলের তরফ থেকে কটূক্তি করা হচ্ছে, টুনটিং করা হচ্ছে। আমি নিজে বাঁচার জন্য বিজেপিতে এসেছি সেটা কিন্তু নয়, আমি গোটা বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে এখানে আওয়াজ তুলতে এসেছি। এবার পাল্টানো দরকার, চাই বিজেপি। তো দর্শক, ফিরে আসলাম। আপনারা দেখলেন সন্তু পান রিপাবলিক বাংলার একজন সাংবাদিক। তো এই সাংবাদিক তিনি সাংবাদিকতা করতেন, আর সেই সাংবাদিক যেহেতু আমরাও সাংবাদিকতা করি, আমরা ডিজিটাল মিডিয়াতে কাজ করি, উনি টিভিতে কাজ করেন। তো যাই হোক, তো রিপাবলিক বাংলার নামে এমনিতে একটা মানুষের দৃষ্টিকোণাতে উগ্রবাদিত্ব দিয়ে থাকেন। আর তারপরে হচ্ছে বিজেপির দালাল চ্যানেল বলে থাকেন, আমাদের কমেন্ট বক্সে এসেও জানায়। যাই হোক, তারপরে বলবো যে রিপাবলিক বাংলার একজন সাংবাদিক হিসেবে সন্তু পানকে আমরা শ্রদ্ধা ও সম্মান করি, কিন্তু বলাই বাহুল্য এই সন্তু পান তিনি বলছেন যে আমি প্রত্যেকদিন নিউজ করতাম, বাড়িতে আসলে হ্যারাস হতাম। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ভীষণভাবে হ্যারাস করতেন, আমার বাবাকেও অপমান করতেন, এইরকম বলে তিনি দাবি করেন। এবার তিনি যেটা বললেন যে আমার কাছে কোনো অপশন ছিল না যে আমি কোন দল করব, যে দল করতে গিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসকে হারাবার মতো যোগ্যতা থাকতে হবে, এমন দল থাকবে না, তবে তো চুজ করবো। কে কে তৃণমূল কংগ্রেসকে হারাবার মতো যোগ্যতা রাখবে? বিজেপি ছেড়ে সিপিএম, কংগ্রেস, আপনার আইএসএফ, এরকম দল কে আছে যে হারাবে? আর হুমায়ুন কবির কে আছে বলুন না? প্রশ্নটা করছে শফিকুল ইসলাম, অর্থাৎ আরামবাগ পিডি। তিনি কিন্তু সর্বদাই তিনি কিন্তু রাজ্যের বিপক্ষে কথা বলা পছন্দ করতেন। তিনি ঘরে বসে রিপোর্টিং করেন, তিনি বাইরে কোনো রিপোর্ট করার জন্য বাইরে বের হয় না।
তিনি তার স্বার্থ চারিতার্থতার জন্য তিনি রাজ্যের বিরুদ্ধে সবসময় কথা বলে থাকেন। রাজ্যের বিরুদ্ধে যখন সবসময় কথা বলতে থাকবে, তাহলে তার সত্যটাকে তুলে ধরা উচিত। তাহলে কিন্তু রাজ্য সরকার সেটা রাজনীতি হিসেবে নেবে না, পলিটিক্যাল লিডার হিসেবে নেবে না। আর যখন রাজ্যের বিরুদ্ধে বলবেন কিন্তু সেটা মিথ্যা নিউজ ছড়াবেন, তখন কিন্তু রাজ্য একটা মোটা অঙ্কের ভোটে, একটা সংখ্যাঘনিষ্ঠ ভোট নিয়ে, যেহেতু রাজ্যের একজন ক্ষমতায় আছেন, সেহেতু তার প্রচন্ড পরিমাণের ভোটার তাকে সাপোর্ট করে। তাহলে সবার মাইন্ড সমান হয় না। তাহলে এই শফিকুল ইসলাম তিনি ভুলভাল নিউজ করবেন, আর অপবাদ দেবেন, আর সরকার বিরুদ্ধে আচরণ করবেন, যেগুলো লজিক ছাড়া। সেই লজিকের ছাড়া যখন কথা বলবে, তখন তো তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। দর্শক, এটা সবার ক্ষেত্রে সমান অধিকার। আজ যদি শফিকুল ইসলাম আমাকে অপমান করেন, মানহানিজনক কথাবার্তা বদনাম ছড়ান, তাহলে নিশ্চয়ই শফিকুল ইসলামের বিরুদ্ধে আমি অবশ্যই পদক্ষেপ নেবো, আইনি পদক্ষেপ, যেটা রাজ্য সরকার করে থাকে। আর আমরাও রিপোর্টিং করি, আমরাও রাজ্য সরকারের যেটা বিরোধিতা করার দরকার, যেটা সমালোচনা করার দরকার, নিউজ করি, সেই নিউজগুলো করি। কিন্তু রাজ্য সরকার যেগুলো করে না, সেগুলো আমরা করি না। প্রশ্ন হচ্ছে এটা, যে আমরা রিপোর্টার যেহেতু, তাহলে আমাদেরকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আমরা কেন্দ্রকে বড় করে তুলব আর রাজ্যকে ছোট করে তুলব, আমাদের চোখে সবটাই সাদা। তাহলে আমাদের চোখে কেন্দ্র যদি অন্যায় করে সেটাকে বলতে হবে, আর রাজ্য যদি অন্যায় করে সেটাও বলতে হবে। কিন্তু প্রশ্ন হলো দর্শক, যখন রাজ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তখন এই শঙ্কু পাল তিনি তুলে ধরে, চোখে চোখ রেখে প্রশ্ন করে, হচ্ছে এটা কি, প্রোগ্রাম করে কি। কিন্তু যখন রাজ্য যখন ঠিক করে, সেটা অবশ্যই দেখায় না, বেশিরভাগ চ্যানেলই দেখায় না। আর রিপাবলিক তো মোটেই দেখাবে না, যাই হোক দর্শক। কিন্তু ভুল ভাল রং নিউজ করেন। রিপাবলিক বাংলায় রং নিউজে 1 নম্বরে রয়েছে পশ্চিম শফিকুল ইসলাম। তিনি হচ্ছেন বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করেন, সেটা কিন্তু সমস্ত মিডিয়া জগৎ জানে। তাই তিনি ঘরের ভিতরেই বসেই করে, আর তাকে যেটা পারমিশন করা হয় তিনি সেই মতো নিউজ করেন। দর্শক, সেই নিউজ করলে, তাহলে ভুলভাল নিউজ করলে যার বিরুদ্ধে করবেন, তিনি যদি রাইট হয়ে থাকেন, কেন রং করেছেন সেটা সে আইনি পদক্ষেপ নেবেন। আর পদক্ষেপ নিলেই রাজ্যের বিরুদ্ধে বিচারিতা বা বিস্ফোরক মন্তব্য করতে হবে, রাজ্য আমার উপরে কণ্ঠাসা করেছে। শফিকুল ইসলাম, আপনার যে সাংবাদিকতা আপনি করেন, সেটা আমরা স্বাগত জানাই, কিন্তু আপনি নিরপেক্ষতা বজায় রাখতে পারেন না, যার কারণে আপনি কেস খেয়েছিলেন। কারণ একটা জিনিস বুঝতে হবে, বিজেপি সরকার যখন মণিপুরে আমাদের মায়েদেরকে ন্যাংটা উলঙ্গ করে যখন হাঁটিয়েছিলেন শফিকুল ইসলাম, আপনি কিন্তু সেটা দেখাননি। আর এই রাজ্যে যখন আরজি করে ধর্ষণ হয়েছিল, তখন আমরা সবাই দেখিয়েছিলাম, এবং সেক্ষেত্রে রাজ্য সরকার স্টেপ নিয়েছিল, ধরার জন্য অনুমোদন দিয়েছিল। আর মণিপুরে বিজেপি ক্ষমতা থাকায় সেখানে কিন্তু সেই যারা অন্যায় কাজটা করেছে, সংবিধান বিরোধী কাজ করেছে, তাদের বিরুদ্ধে বিজেপি সরকার কোনো স্টেপ নেয়নি। দর্শক, সেখানটায় কিন্তু ওই সন্তু পান হচ্ছেটা কি প্রোগ্রামে কোনো দিনও দেখায়নি মণিপুরের বিষয়টা। তার মানে এখানটায় বোঝা গেল কি, যে কোনো একটা দলকে প্রমোট করতে গিয়ে নিজেদেরকে বিলীন করে দেওয়া হচ্ছে। আর এই বিলীন করতে গেলে তখন কিন্তু পলিটিক্যাল পার্টির সামনে চলে আসতে হচ্ছে। হ্যাঁ, তখন যে আমি একটা ক্ষমতায় আছি, আমার বিরুদ্ধে যখন কথা বলবে অপোজিট পার্টি, তখন তো আমি তার প্রোটেস্ট করব। আর এই প্রোটেস্টের রূপরেখাটা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তো পাবলিক প্লেসে এসে বললে হবে না, আমাকে জোর করে হ্যারেস করছে, আমাকে জোর করে জেল খাটাচ্ছে, হ্যাঁ দর্শক, যেহেতু আপনি রাজনীতি করছেন, তাহলে রাজনীতি করতে গিয়ে আপনাকে হ্যারেস হতেই হবে। রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সিপিএম এর বেলায় প্রচুর মার খেয়েছিলেন, জেল খেটেছিলেন, একাধিক মামলায় তিনি শিকার হয়েছিলেন, তাকে ঘাড় ধাক্কা দিয়ে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল। এটা আপনারা সবাই জানেন, আনন্দবাজার পত্রিকার পেপারে এখনো দেখা যায়। তো ভারতবর্ষের স্বাধীনতার চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা, আর সেই সাংবাদিকতার করার নামে কেউ যদি রাজনীতি করলে নিরপেক্ষ করতে হবে। আমি একজন ডিজিটাল মিডিয়া সাংবাদিক। আমি বিজেপি অন্যায় করলে বিজেপিকে বলবো, তৃণমূল কংগ্রেস অপরাধ করলে তৃণমূল কংগ্রেসও বলবো, কংগ্রেস করলে কংগ্রেসকে বলবো, সিপিএম করলে সিপিএমকে করবো, এবং আইএসএফও যদি বা অন্যায় করে থাকে, নিশ্চয়ই তার অন্যায়গুলো তুলে দেবো। মূল কথা হচ্ছে, আমরা জনস্বার্থে এবং সাধারণ মানুষের অধিকারের কথা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াটাও হচ্ছে, এটাই হচ্ছে সাংবাদিকতা। যারা সাংবাদিকতার মেন, তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সত্যের পক্ষে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে। তাতে কে আপনাকে বাহুবা দেবে, কেউ আপনাকে সাধুবাদ জানাবে, তাহলে আপনাকে সাংবাদিকতা ছেড়ে
তাহলে শেষ পর্যন্ত আপনাকে বিজেপির ঝান্ডা, তাহলে রাজনীতি করতে গেলে সরাসরি রাজনীতি করতে হবে। তো দর্শক, ভিডিওটা আজ এ পর্যন্ত কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। নিশ্চয়ই যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে শেয়ার করবেন আর একটা করে লাইক করবেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।